প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। গত দিনের ক্লাসে তোমাদের গ্রামারের রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো নির্ণায়ক শেখার আগে আমরা যেহেতু ম্যাট্রিক্সে কলাম এবং সারি সম্পর্কে পরিচিত আছি, তাহলে কলামের ইংরেজি হলো কলাম এবং সারির ইংরেজি হলো রো। আমরা এখন রো এবং অর্থাৎ নির্ণায়কের অঙ্ক করতে গেলে কলামের সঙ্গে কলামকে বিয়োগ এবং সারির সঙ্গে সারিকে বিয়োগ করতে হবে, এটাই এখানকার মূল বিষয়বস্তু। তো আমরা কলাম এবং সারি থেকে এবং কলাম এবং সারি নিয়ে কাজ করব। তাহলে আমরা যখন প্রকাশ করব তখন সারির ইংরেজি হলো রো। এই রোকে আমরা লিখব স্মল আর দিয়ে। আর কলাম হলো এই কলামকে আমরা প্রকাশ করব স্মল সি দিয়ে। আচ্ছা, আমরা যে কলামে কাজ করব সেটাকে ড্যাশ দিয়ে প্রকাশ করব। আর বিয়োগের ক্ষেত্রে যেমন 3টা কলাম থাকলে C1 C2 C3, আর থাকলে মানে সারি থাকলে বা সারির কাজ করলে আমরা R1 R2 R3 ধরে কাজ করব। তো যে কলামে আমরা কাজ করব কিংবা যে সারিতে কাজ করব সেটার উপরে একটা ড্যাশ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আমরা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো যে কোনটা কিভাবে লিখব। তো আমরা প্রশ্নমালার কিছু অঙ্ক করি, যেগুলো হয়তো আমাদের খুব কাজে লাগবে। অঙ্কগুলো আমাদের শিখতে হবে এভাবে। তো এখন আমি অঙ্ক করছি তোমাদের প্রশ্নমালা অনের বি বইয়ের অঙ্ক। এই বইটা থেকে আমি করছি। প্রমাণ করো যে ওয়ান সি কিউ ইকুয়াল a minus b, b minus c, c minus a plus b plus c। আমাকে এই অঙ্কটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো 1a a কিউব, 1b b কিউব, 1c c কিউব, অর্থাৎ এখানে প্রথম সারিতে 3টা 1 আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি bc এবং তৃতীয় সারিতে দেখতে পাচ্ছি a কিউব b কিউব c কিউব। আমাকে এটা ক্যালকুলেশন করে রাইট সাইডটা আমাকে বের করতে হবে। তো ক্যালকুলেশন করার সময় আমরা অবশ্যই লেফট সাইড থেকে রাইট সাইডে যাব। তাহলে আমরা লিখব লেফট সাইড ইকুয়াল লেফট সাইড ইকুয়াল আমার বোর্ড বলে আমি মুছে দিলাম, তোমাদের খাতায় তোমরা অবশ্যই লিখে করবে। তাহলে লেফট সাইড, এখানে খেয়াল করো আমার উদ্দেশ্য হচ্ছে a1টাকে 0 বানানো অথবা a1কে 0 বানানো। প্রথমত আমি যদি এই দুইটা কলামের প্রথম এলিমেন্ট দুইটাকে 0 করি তাহলে আমার অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই দুটা 1কে আমরা 0 বানাবো। কি করলে 0 হবে? এই 1 থেকে এই 1কে যদি মাইনাস করি, অর্থাৎ এই কলাম থেকে এই কলামকে যদি মাইনাস করি তাহলে 0 হবে। আবার এই কলাম থেকে এই কলামকে মাইনাস করলেও এই 1টা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব এখন C1 ড্যাশ। আমি বলেছি যে কলামে কাজ করব তাকে ড্যাশ দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা কোন কলামে কাজ করছি? অবশ্যই প্রথম কলামে, মানে C1 কলামে কাজ করছি। তাহলে C1 ড্যাশ ইকুয়াল C1 মাইনাস C2 এবং C2 ড্যাশ ইকুয়াল C2 মাইনাস C3 প্রয়োগ করি। আমরা কি করছি? C1 কলাম থেকে C2 কলামকে বিয়োগ করছি, আবার C2 কলাম থেকে C3 কলামকে বিয়োগ করছি। তাহলে আমরা লিখব এখানে 1 মাইনাস 1, অর্থাৎ এই 1 থেকে এই 1কে মাইনাস করছি।
এ থেকে বি কে মাইনাস করছি, এ কিউব থেকে বি কিউব কে মাইনাস করছি। বোঝা গেছে নিশ্চয়? আমি এই কলাম থেকে এই কলামকে বিয়োগ করছি। আমার C1 কলামের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যাব এখানে, অর্থাৎ C2 কলামে কাজ করব। C2 কলামে কি কাজ করব? C2 থেকে C3 কে মাইনাস করব। তাহলে একইভাবে 1 মাইনাস 1 b মাইনাস c b কিউব মাইনাস c কিউব। আচ্ছা, এবার আমার এই থার্ড কলামটা অর্থাৎ এই C3 কলামটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমি এটাকে বসাই দিলাম। এই যে আমার অঙ্ক। তাহলে আমরা এই জিনিসটা প্রয়োগ করলাম। কেউ যদি আমরা মনে করি যে এটা এখানে না লিখে আমি সাইডে লিখবো, তোমরা ইচ্ছা করলে সাইডেও লিখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? এই 1 থেকে 1 মাইনাস করলে 0, এটা 0, a মাইনাস b, এখানে আমার থাকছে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, এখানে যাই, এখানেও আমি পেলাম 0, এখানে পেলাম b মাইনাস c, আর এখানে আছে আমার b কিউব মাইনাস c কিউব। আর এটা অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, কারণ এটার আমি কোনো ফর্মুলা প্রয়োগ করিনি, এটা ওইভাবেই থেকে যাবে। আচ্ছা, এবার খেয়াল করি, আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে কি পাচ্ছি? এই যখন 0 কে আমি নিব তখন 0 সংশ্লিষ্ট অর্থাৎ প্রথম এলিমেন্টকে আমরা নিচ্ছি, তার মানে এই সংশ্লিষ্ট কলাম বাদ এই সংশ্লিষ্ট সারি বাদ। তাহলে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, কিন্তু সবার প্রথমেই তো 0 আছে, 0 দিয়ে তুমি যা কিছুই গুণ করো না কেন সেটা 0ই হবে। একইভাবে এই 0-র বেলাতেও তাই হবে। তাহলে আমার থাকছে শুধু 1 সংশ্লিষ্ট যেটা আমরা পাবো, অর্থাৎ 1 যখন নিব তখন 1 সংশ্লিষ্ট সারি বাদ 1 সংশ্লিষ্ট কলাম বাদ। তাহলে আমার এই চারটা থাকে। তাহলে যে চারটা থাকে সেই চারটাকে আমরা লিখে নিব। তাহলে a মাইনাস b, এখানে আমার থাকবে a কিউব মাইনাস b কিউব, এখানে থাকবে b মাইনাস c, এখানে b কিউব মাইনাস c কিউব। আমি কি করেছি? প্রথম সারি বরাবর বিস্তার করেছি। এই কথাটা আমি সাইড নোটে লিখে দিব যে প্রথম সারি বরাবর বিস্তার করিয়া। তাই তো, আমি প্রথম সারি বরাবরই তো বিস্তার করেছি, বিস্তার করে আমরা এই জিনিসটা পাচ্ছি। এবার এখানে আমরা খেয়াল করি যে a কিউব মাইনাস b কিউবের জন্য একটা সূত্র আছে, এখানেও তাই আছে। তাহলে আমরা সেই সূত্রটা লিখে ফেলি। a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে যাই, এখানে আছে আমার b মাইনাস c, এখানে আমি পাচ্ছি b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। খেয়াল করি যে আমরা যখন এটা প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম, তাহলে প্রথম কলামে a মাইনাস b টা আমি কমন আকারে নিতে পারছি। তাহলে a মাইনাস b এখানেও আছে, এখানেও a মাইনাস b আছে। এখানে তাকাই, এখানেও b মাইনাস c, এখানেও b মাইনাস c। তাহলে আমি প্রথম কলাম থেকে a মাইনাস b এবং দ্বিতীয় কলাম থেকে b মাইনাস c কে কমন নিতে পারবো, অর্থাৎ ডিটারমিনেন্টের বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে আমি এভাবে লিখব a মাইনাস b, এখানে লিখব b মাইনাস c। তাহলে আমার কি কি থাকলো? এখানে থাকলো 1, এখানে থাকলো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে থাকলো 1, এখানে থাকলো b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এখন যদি আমি এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিই তাহলে কি হবে? অর্থাৎ আমি যদি মান বের করে নিতে চাই তাহলে কি পাবো আমরা? তাহলে আমার আছে a মাইনাস b, b মাইনাস c, এখান থেকে এর সঙ্গে এটা গুণ মাইনাস এর সঙ্গে এটা গুণ, তাহলে আমার থাকছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এর সঙ্গে যখন আমরা এই কোণা গুণ করব, অর্থাৎ অনের সঙ্গে এটাকে গুণ করব, তখন আমার সূত্রের একটা মাইনাস
পাবো, তাহলে সেই সূত্রে মাইনাসের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট এখানে গুণ হয়ে যাবে, তাহলে প্রতিটাই মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস ab মাইনাস b স্কয়ার। a মাইনাস b, b মাইনাস c এখানে যায়, কিছু কাটা যাচ্ছে কিনা, এখানকার b স্কয়ার এখানকার b স্কয়ার কাটা যাচ্ছে, এখানে একটা সূত্র আসছে এই bc আর এই bc এর মধ্যে কমন যাচ্ছে, তাহলে আমরা লিখে নিই c প্লাস a ইনটু c মাইনাস a, এইটুকু সূত্র লিখলাম। এবার এই bc এবং এই ab এর মধ্যে একটা b কমন যাচ্ছে, আমি যদি b কমন নিই তাহলে c মাইনাস a পাচ্ছি, তাহলে a মাইনাস b, b মাইনাস c এখানে যায় c মাইনাস a, যদি কমন নিই c মাইনাস a কমন নিই তাহলে a প্লাস b প্লাস c সাজিয়ে লিখলাম একবারে, তাহলে ইকুয়াল a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a ইনটু a প্লাস b প্লাস c। আমার এটাই ছিল রাইট সাইড, তাহলে আমি লিখে দিলাম রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড পুট। এই হলো তোমার ডিটারমিনেন্টের অঙ্ক। আমরা আরো একটা অঙ্ক করি এই ধরনের, তাহলে আরেকটু পরিষ্কার হবে আমাদের ধারণাটা। আচ্ছা, এখানে দেখি আমরা খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা দেওয়া আছে এরকম যে প্রমাণ করো যে log x log 2x log 3x log y log 2y log 3y log z log 2z log 3z ইকুয়াল 0। আমাকে এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে রাইট সাইডে 0 প্রমাণ করতে বলা হয়েছে। খেয়াল করো যে আমরা যখন log mn এর সূত্র আমাদের জানা, আমরা 9 10 এ এই জিনিসটা শিখে এসেছি। আচ্ছা, এখানে আমি যখন অঙ্কটা শুরু করব তখন অবশ্যই লেফট সাইড দিয়ে শুরু করব, রাইট সাইডে 0 আছে সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ নির্ণয় করে দেখাতে হবে যে আমি 0 পাচ্ছি কিনা। তো আমি যখন শুরু করব তখন লিখে নিব লেফট সাইড, তাহলে লিখে নিই লেফট সাইড ইকুয়াল। আচ্ছা, খেয়াল করো যে এটা হচ্ছে x কলাম, এটা হচ্ছে y কলাম, আর এটা হচ্ছে z কলাম, অর্থাৎ এখানে সব z, এখানে সব y, এখানে সব x। এখন আমি যেহেতু আগের অঙ্কটাতে c1 মাইনাস c2 করেছি, তাহলে আমি যদি এখানে c1 মাইনাস c2 করি তাহলে x থেকে y কে মাইনাস করা হবে, সেক্ষেত্রে আমি log mn এর সূত্রটা হয়তো প্রয়োগ করতে পারবো না। কিন্তু আমি যদি এই r1 থেকে r2 কে মাইনাস করি, r1 থেকে r2 কে মাইনাস করি, তাহলে আমার y থেকে y মাইনাস, z থেকে z মাইনাস, x থেকে x মাইনাস আমি করতে পারছি। তাহলে আমি আগের অঙ্কে c1 ড্যাশ ইকুয়াল c1 মাইনাস c2 করেছিলাম, এখানকার অঙ্কে r1 ড্যাশ ইকুয়াল r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকুয়াল r2 মাইনাস r3 প্রয়োগ করব। তাহলে আমরা লিখে নিব যে এখন r1 ড্যাশ ইকুয়াল r1 মাইনাস। আচ্ছা, এখানে মজার বিষয় হলো যে আমি যদি r1 থেকে r2 কে মাইনাস করি তখন দেখা যাচ্ছে যে x থেকে 2x কে মাইনাস করতে হচ্ছে। আমি যদি 2x থেকে x কে মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমি এরকম করে লিখব যে r1 ড্যাশ ইকুয়াল r2 মাইনাস r1 এবং r2 ড্যাশ ইকুয়াল r2 r3 মাইনাস r2। কি কাজ করছি আমি? তাহলে r2 থেকে r1 কে মাইনাস করছি, কোথায় করছি? r1 ড্যাশে। আচ্ছা, আরো একটা কাজ করতে পারি,
আমি যদি এটাকেই অপরিবর্তিত রাখি তাহলে এখানে আমি r2 বসাই আর এখানে বসাই r3, তাহলেই ভালো হবে বেশি। তাহলে আমি প্রয়োগ করব কি r2 ড্যাশ ইকুয়াল r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল r3 মাইনাস r2, এটাই ভালো হবে। আচ্ছা, তাহলে আমি প্রয়োগ করি। তাহলে প্রয়োগ করার বেলায় আমি কিন্তু r1 এ কোনো কাজই করছি না, এই যে এখানে ড্যাশ দিয়ে r2, এখানে ড্যাশ দিয়ে r3, তাহলে কাজ করব কোন কোন সারিতে, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে। তাহলে প্রথম সারিটাকে আমি অপরিবর্তিত অবস্থায় রেখে দিব, রেখে দিচ্ছি log z, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন দ্বিতীয় সারিতে যাব, আমি প্রথম সারিকে রেখে দিয়েছি, প্রথম সারিকে আমি রেখে দিলাম। আচ্ছা, এখন আমি দ্বিতীয় সারি থেকে প্রথম সারিকে মাইনাস করব। তাহলে কি করব, log 2x মাইনাস log x, এখানে তাই করব, log 2y মাইনাস log y, এখানেও তাই করব, log 2z মাইনাস log z। এখানে এবার 3 নম্বর সারিতে আমি কি করব, r3 থেকে r2 কে মাইনাস করব, তাহলে r3 মানে log 3x মাইনাস log 2x, এই হলো হিসাব। তাহলে এখানে যাও, log 3y মাইনাস log 2y, এখানে যাও log 3z মাইনাস log 2z, ঠিক আছে। এখন আমরা যখন বিয়োগ করব, তো বিয়োগের ক্ষেত্রে লগের একটা সূত্র আমাদের জানা আছে, তাহলে প্রথম সারিটাকে অপরিবর্তিত অবস্থায় আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো log m মাইনাস log n, সূত্রটা কি, log m মাইনাস log n ইকুয়াল log m বাই n, এই তো সূত্র, এটাই তো সূত্র, তাই না। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে বসাই তাহলে log m ডিভাইডেড বাই log n, তাহলে তুমি লিখবা এইভাবে log 2x ডিভাইডেড বাই x। তাহলে এই প্রতিটা আয়াতে আমার এই সূত্রটাই বসবে, তাহলে এখানে তুমি লিখবা log 3x ডিভাইডেড বাই x 2x, তাহলে একইভাবে আমরা এখানেও লিখব log 2y ডিভাইডেড বাই y, log 3y ডিভাইডেড বাই 2y, এখানে লিখব log 2z ডিভাইডেড বাই z, এখানে লিখব log 3z ডিভাইডেড বাই 2z। বুঝা গেল? তাহলে এই সূত্রটা আমরা এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এবার খেয়াল করো যে এই x এই x এই y এই y এই z এই z অ্যাজ ইউজুয়ালি বাদ পড়ে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, এখানে থাকছে log x, এখানে থাকছে log y, এখানে থাকছে log z, এখানে থাকছে আমার log 2, এখানে থাকছে log 2, এখানে থাকছে log 2, এখানে থাকছে log 3/2, এখানে থাকছে log 3/2, এখানে থাকছে log 3/2। এবার খেয়াল করো যে আমি যদি এই log 2 কে এই সারি বরাবর কমন নিয়ে নিই, অর্থাৎ ডিটারমিনেন্টের বাইরে নিয়ে যাই, এগুলো কিন্তু log, কেউ ভেবে নিও না যে 10, আমার এর লেখাটাই এরকম। আচ্ছা, তাহলে log 3/2 এবং log 2 কে যদি আমরা ডিটারমিনেন্টের বাইরে নিই তাহলে এটা 1 এটা 1 এটা 1 এটা 1 সবগুলো 1 হয়ে যাচ্ছে,
তাহলে আমরা ওইভাবে লিখব। তাহলে আমি লিখব log 2 into log 3/2। তার মানে আমি দ্বিতীয় সারি বরাবর log 2 কে কমন নিয়ে নিচ্ছি এবং তৃতীয় সারি বরাবর log 3/2 কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার কি থাকছে? log x, log y, log z। এখানে থাকছে 1 1 1, এখানে থাকছে 1 1 1। তাহলে log 2 log 3/2। খেয়াল করো এটা হবে পুরোটাই 0। কেন 0 হবে? যদি কোনো ডিটারমিনেন্টের দুইটা কলাম কিংবা দুইটা সারি একই রকম হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মানটা 0 হবে। তাহলে এটা হলো 0। আমি কি লিখবো সাইড নোটে? যেহেতু নির্ণায়কের দুইটি সারি একই, এখানে লিখে দাও যেহেতু নির্ণায়কের যেহেতু নির্ণায়কের দুইটি সারি একই যদি হয় তাহলে একই হলে তার মান 0 হয়। তাহলে যদি কলামের ক্ষেত্রেও দুটো কলাম একই পাও তাহলে সেক্ষেত্রেও ডিটারমিনেন্টের মান 0 হবে। তাহলে যেহেতু নির্ণায়কের দুটি সারি একই অতএব এটার মান সুতরাং মান 0 হবে। সুতরাং মান 0 হবে। ঠিক আছে? তাহলে এই মানটা 0 হয়ে গেল। তো 0 সঙ্গে আমরা যা কিছু গুণ করি না কেন এটাই 0। তাহলে এটাই ছিল আমার রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটাই ছিল তোমাদের অঙ্কের বিষয়বস্তু। আচ্ছা, এখন ডিটারমিনেন্টের ক্ষেত্রে এরকম অনেক অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা যদি অঙ্কগুলো এই নিয়মে অর্থাৎ সারি এবং কলাময় যে বিস্তার করো কিংবা সারি থেকে সারিকে মাইনাস, কলাম থেকে কলামকে মাইনাস করে সমাধান করতে পারো তাহলে অনেক বেশি ভালো হবে। তো আমরা আরো একটা অঙ্ক করতে পারবো এই সময়ের মধ্যে। তো আমরা করে নিই আরো একটা অঙ্ক। এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালোভাবে করবে। প্রমাণ করো যে 1 1 1 1 p square 1 p square p4 equal p into p minus 1 whole square, এখানে p square minus 1। এটা হলো তোমার অঙ্ক p into p minus 1 whole square p square minus 1। আচ্ছা, এবার আমরা একইভাবে লেফট সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। একটু জটিল এবং একটু ভিন্ন ধরনের। তো আমরা শুরু করি লেফট সাইড দিয়ে অঙ্কটা। তাহলে আমার লেফট সাইড ইকুয়াল এইটা। আচ্ছা, এখন আমরা প্রয়োগ করব c1 ড্যাশ ইকুয়াল c2 মাইনাস c1 এবং c2 ড্যাশ ইকুয়াল c2 মাইনাস c3 প্রয়োগ করব। c3 মাইনাস c2 প্রয়োগ করি। কি করলাম? c1 ড্যাশে কি করছি? c2 মাইনাস c1 আর এখানে করছি c2 তে গিয়ে c3 মাইনাস c2। তাহলে অর্থাৎ ধারাবাহিকভাবে যেটা করা হচ্ছিল এবার কিন্তু তার একটু ব্যতিক্রম আমরা করছি। খেয়াল করো, তাহলে আমি কি করছি? c1 এ কাজ করছি। কি করছি? c2 থেকে c1 কে মাইনাস করছি। তাহলে c2 কোনটা? এটা। তাহলে এই 1 থেকে 1 কে মাইনাস করছি। এই p থেকে এই 1 কে মাইনাস করছি। সরি,
আচ্ছা, আমরা কি কাজ করছি? এটা হলো C2 আর এটা হলো C1, এটা হলো C2। আমরা এই কলাম থেকে এই কলামটাকে মাইনাস করছি। তাহলে 1 minus 1 p minus 1 p স্কয়ার minus 1 হলো। এই C2 থেকে C1 কে মাইনাস করলাম, C2 minus C1। এবার আমরা যাব C2 ড্যাশে, তাহলে এই কলাম থেকে এটা মাইনাস, এই যে C3 minus C2, তাহলে মাইনাস করো 1 minus 1, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস, p স্কয়ার মাইনাস p, p4 মাইনাস p স্কয়ার। আর এই কলামটা অপরিবর্তিত অবস্থায় থেকে গেল, p4। এই প্রয়োগ করাটা ভালোভাবে তোমাদের বুঝতে হবে, যদি বুঝতে ভুল করো তাহলে কিন্তু অঙ্কের সমাধান কখনোই করতে পারবে না। আচ্ছা, তাহলে আগের নিয়মে এটা 0 এটা 0 হচ্ছে, তাহলে 0 বসাও। তাহলে আমরা পাচ্ছি এখানে 0, এখানে 0, এখানে 1। এখানে কি আছে? p minus 1, এখানে আছে p স্কয়ার minus 1, এখানে আছে p স্কয়ার minus p, এখানে আছে p4 minus p স্কয়ার, এখানে আছে p স্কয়ার, এখানে আছে p4। আচ্ছা, এবার যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে কি পাচ্ছি? আমরা এই চারটা এলিমেন্ট পাচ্ছি। তাহলে থাকছে আমার p minus 1, এখানে p স্কয়ার minus p, এখানে থাকছে p স্কয়ার minus 1, এখানে থাকছে p4 minus p স্কয়ার। আমি একবার লিখে নিলাম, যদিও আমি নিজে নিজে করলে লিখতাম না, তোমাদের জন্য লিখলাম। আমরা কি করলাম? প্রথম সারি বরাবর বিস্তার করিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার ভেতরে যাও, খেয়াল করো, এখান থেকে তুমি p কমন নিতে পারছো, এখান থেকে তুমি p স্কয়ার কমন নিতে পারছো, তাহলে কমন নিতে থাকো, p স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখানে আমি p নিচ্ছি, p মাইনাস 1। এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় যে p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, লিখে দিই p প্লাস 1 ইন্টু p মাইনাস 1। আচ্ছা, এখানে আসি, আমি p স্কয়ার কমন নিতে পারছি, তাহলে p স্কয়ার মাইনাস 1। এখানেও কিন্তু থেকে যায় আমার যে p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, আমি দুই ভাবেই নিতে পারবো। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে যদি আমরা p মাইনাস 1 কে নিই, এখান থেকেও p মাইনাস 1 কে আমি কমন নিই, তাহলে কি পাবো? আচ্ছা, আমি কমন নিচ্ছি p মাইনাস 1। তাহলে এই কলামে আমি পাচ্ছি p মাইনাস 1, এখান থেকেও আমি একটা p মাইনাস 1 আমি কমন নিতে পারছি, আবার এখান থেকে আমি একটা p ও কমন নিতে পারছি। তাহলে আমি প্রথমত এখানকার p মাইনাস 1 নিচ্ছি, এখান থেকে একটা p নিচ্ছি, আর এখান থেকে নিচ্ছি আরেকটা p মাইনাস 1। তাহলে আমার কি থাকছে? এখানে থাকছে 1, এখানে থাকছে p প্লাস 1, এখানে থাকছে 1, আর এখানে থাকছে আমার একটা p, আর একটা থাকছে p প্লাস 1, p প্লাস 1 এটা থাকছে। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা যে এটা কিন্তু p মাইনাস 1, এখানেও p মাইনাস 1, আমি চাইলে এটাকে হোল স্কয়ার করতে পারি। তাহলে আমি p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার করে দিতে পারবো। এটাকে যদি আমি বিস্তার করি তাহলে এটার সঙ্গে p ইন্টু p প্লাস 1,
এটা যদি মাইনাস হয় তাহলে p মাইনাস 1, তাহলে কি হচ্ছে p ইন্টু p স্কয়ার p মাইনাস 1 হোল স্কয়ার, এখানে যায় তাহলে p স্কয়ার প্লাস p মাইনাস 1, তাহলে এই p আর এই p কাটা যাচ্ছে, তাহলে ইকুয়াল p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার, এখানে থাকছে p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, এটাই ছিল আমার রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তো এই নিয়মের যতগুলো অঙ্ক আছে, আরো অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, আশা করি তোমরা একাই সমাধান করতে পারবে। তো অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আর কিছু প্রশ্নের সমাধান তোমাদের দিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।